আসসালামু আলাইকুম। ফ্ল্যাগ অফ জাস্টিসে স্বাগতম। যুদ্ধ চলছে, যুদ্ধ আর যুদ্ধ। দেশে যুদ্ধ চলছে, বিদেশে যুদ্ধ চলছে, ঘরে যুদ্ধ চলছে, বাহিরেও যুদ্ধ চলছে, সর্বত্র যুদ্ধ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের যে দামামা বাজছে, তার আগুন ছড়িয়ে পড়েছে পৃথিবীর সর্বত্র। সর্বত্র লাশ আর বারুদের গন্ধ। এমন অবস্থায় আমরাই বা থেমে থাকবো কেন? আমাদের দেশেও যুদ্ধ চলছে। সেই যুদ্ধ কথার যুদ্ধ, অভিযোগের যুদ্ধ। দর্শক, গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরেই বিরোধী দল হিসেবে জামাত এই নির্বাচনে একটি উচ্চ মার্গের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে দাবি করেছে এবং তারা এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে এবং তারা 53টি আসনকে নির্দিষ্ট করে অভিযোগ দায়ের করেছে যথাযথ কর্তৃপক্ষের কাছে এবং জামাতের পক্ষ থেকে নির্দিষ্ট করে 4টি আসনে তারা অভিযোগ দায়ের করেছে আদালতের কাছে। এর মধ্যে আবার নির্বাচন কমিশন নতুন করে গণভোটের রায়ের পূর্ণ গেজেট প্রকাশ করেছে। এটি গত 26 ফেব্রুয়ারি, যেখানে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বা নির্বাচন অপরিপক্ক কর্মকাণ্ড করে, তখন আসলে জামাতের এই দাবিকেই কি ভিত্তি দেওয়া হয় না? দর্শক, তারপরে যদি আমরা দেখি যে গতকাল আমি একটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি সাংবাদিকের প্রশ্নের জবাবে জামাতকে ইঙ্গিত করে বলছিলেন যে আমরা সেই শক্তি যা নারীবাদ, নারীর ক্ষমতায়ন এবং নারীর সমান অধিকারের ব্যাপারে অধিকারকে যারা স্বীকার করে না, সেই শক্তিকে আমরা মেইন স্ট্রিম শক্তি বা মূলধারা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে দেয়নি। তার এই বক্তব্য তুমুল ঝড় তুলেছে দেশের রাজনীতিতে। তার এই বক্তব্যের মাধ্যমে তিনি কি এটাই বোঝাতে চেয়েছেন যে তার সরকার এবং তারা মিলে নির্বাচনে একটা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামাতকে পরাজিত করা হয়েছে এবং বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে? এই বক্তব্যের পর জামাতের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়। সেই সংবাদ সম্মেলনে জামাতের নায়েবে আমির ডক্টর তাহের এমপি সাহেব অভিযোগ করেন, তিনি ডক্টর রেজওয়ানার ওই বক্তব্য উদ্ধৃত করে বলেন যে এই বক্তব্যের মাধ্যমে এটা প্রমাণ হয় যে নির্বাচনকালীন সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার একটা সমঝোতার মাধ্যমে এবং ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটি বিশেষ দলকে ক্ষমতায় নিয়ে গেছে এবং বিরোধী দলকে হারিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন যে এই ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে জড়িত আছেন আরো একজন উপদেষ্টা, তিনি ডক্টর খলিল। তিনি লন্ডনের কনস্পিরেসির মাধ্যমেই এই ইঞ্জিনিয়ারিং এর শুরু করেন, সমঝোতার শুরু করেন একটি বিশেষ দলের পক্ষে এবং নির্বাচন হওয়ার পর পুরস্কার হিসাবে ডক্টর খলিলকে বিএনপি তার মন্ত্রিসভায় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করান। তিনি আরো বলেন যে আমরা একজন রাজসাক্ষী পেয়েছি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হয়েছে তার জন্য একজন রাজসাক্ষী পেয়েছি। সেই রাজসাক্ষী হলেন রিজওয়ানা হাসান। তাকে সরকারের কাছে তিনি দাবি জানান যে তাকে জিজ্ঞাসাবাদে নিয়ে এই ইঞ্জিনিয়ারিং এ আসনের ব্যাপারে কি সমঝোতা হয়েছিল বা এই আসনগুলো কিভাবে এদিক ওদিক করা হয়েছে সেটি তার কাছ থেকে জেনে নেয়, জাতিকে জানানো উচিত, সবার উদ্দেশ্যে জানানো উচিত। তিনি আরো পাশাপাশি আরো বলেন যে ডক্টর খলিলকেও সরকারের উচিত জিজ্ঞাসাবাদে নেওয়া এবং তার কাছ থেকে তথ্যগুলি জেনে নেওয়া যে তিনি এই ইঞ্জিনিয়ারিং পার্ট হিসেবে কি কি করেছেন এবং এর ফলাফল কিভাবে তৈরি হয়েছে নির্বাচনের। তো দর্শক, এইসব অভিযোগের পর আমার একটা বিষয় আমার মাথায় আসলো, সেটা হলো যে নির্বাচনের পরই আমার একটা ধারণা ছিল যে এই নির্বাচনটা মোটামুটি গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়েছে, যেটি নিয়ে খুব বেশি প্রশ্ন তোলার অভিযোগ নাই। যদিও বিরোধী দল হিসেবে জামাত সুনির্দিষ্ট কিছু আসনের ব্যাপারে আপত্তি তুলেছে এবং তারা তো 4টি আসন, বিশেষ করে ঢাকার 5, 6, 7 এবং গাইবান্ধার 4 নম্বর আসনটির ব্যাপারে তারা আদালতের শরণাপন্ন হয়েছে, যেখানে তারা ফলাফল উঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। তো এইসবের মধ্যেই যে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের যে বিস্ফোরক মন্তব্য,
সেটি তো জাতির মধ্যে এক ধরনের দ্বিধা বিভ্রান্তি এবং সংশয়ের সৃষ্টি করবে। ইতিমধ্যে করেছেও বটে। জানি না আসলে আমরা কোন দিকে যাচ্ছি। এত রক্ত আত্মদানের পরেও দেশে একটি গ্রহণযোগ্য একটি সুষ্ঠু নির্বাচন, যার মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন হবে, সেটি আমরা কি আসলে অর্জন করতে পারলাম না? তো দর্শক, এখন জামাতের পক্ষ থেকে যে অভিযোগগুলি এবং দাবিগুলো সরকারের কাছে করা হয়েছে, সেগুলির ব্যাপারে সরকার এখন কি পদক্ষেপ গ্রহণ করে সেটি দেখার বিষয়। আমরা তার জন্য অপেক্ষা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।